খবরদার একদম টাচ করার ট্রাই করবি না। এসবের মানে কি? মানে আমি তোর ভাবি। কি ভাবি মানে? আর আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, এখানে ভাবি করতে আসলো? আমি তোর বড় ভাইয়ের ওয়াইফ। বড় ভাই? আমার বড় ভাইটা কি? ফিরোজ, তোর বাবার প্রথম সন্তান, তোর সৎ ভাই। এই তুমি ওর বিয়ে করছো? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যারা নিয়মিত আমাদের প্রতিটি আপডেট ফলো করেন এবং ভিডিওর নিচে নিজেদের মূল্যবান মতামত জানান, তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আজকের পঞ্চম পর্বটি হতে চলেছে এই নাটকের ইতিহাসের সবচেয়ে নাটকীয় একটি মোড়। তাই কথা না বাড়িয়ে চলুন মূল কাহিনীতে যাওয়া যাক। খবরদার একদম টাচ করার ট্রাই করবি না। এসবের মানে কি? মানে আমি তোর ভাবি। কি ভাবি মানে? আর আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, এখানে ভাবি কোত্থেকে আসলো? আমি তোর বড় ভাইয়ের ওয়াইফ। বড় ভাই? আমার বড় ভাইটাকে? ফেরোজ, তোর বাবার প্রথম সন্তান, তোর সৎ ভাই। তুমি ওরে বিয়ে করছো? তো কি বলছি, বললাম আমি তোর ভাবি। দূরে যা, বস, যা। তাহলে আমারে কেন বিয়ে করলে? তোর ভাইয়ের উপর জিত করে। কি বলছো এসব? হ্যাঁ, এটা কি পুতুল খেলা পাইছো? আরেকজনের বউ হয়ে তুমি আমাকে বিয়ে করছো? হাউ ডেয়ার ইউ! আওয়াজ দিছে, একদম চুপ। কোথাকার! শোন, খবরদার খবরদার এসব কিছু তোর বাপমাকে বলছস। তোকে আসলেই মেরে ফেলব। আমি যা যা বলবো তাই তাই করবি। মন থাকবে? থাকবে? এই দৌড়পালিশ, যা সবাইকে ঘুমা, যা বলছি। যাচ্ছি যাচ্ছি। এই আল্লাহ রে, এটা কি হয়ে গেল? বুবু, ও বুবু, বুবু, ও বুবু, ফিরোজ কই? ফেরোজ তো ঘরে। ফিরোজ? এই মামা, তাড়াতাড়ি বাইরে, সর্বনাশ হয়ে গেছে বাবা রে। কি হয়েছে বাবা মা? বাবা রে, তোর বউ গতকাল রাইতে সোলেমান খানের ছেলেরে বিয়ে কইরা ফেলাইছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, এইসব কি শুনতাছি? এই গফুর, তুই এসব কি কইতাছস? হ্যাঁ, আমার বেটার বউ আরেকজনরে বিয়ে করছে মানে? কারে বিয়ে করছে? ওই যে সোলেমান খানের দ্বিতীয় স্ত্রীর প্রথম ছেলেরে বিয়ে করে ফেলাইছে। না না বাবা, আমি এটা বিশ্বাস করতে পারি না। বৃষ্টি এ কাজ করতে পারে না। আরে পারে, সোলেমান হইছে গা কোটিপতি, আর বৃষ্টি তো হইছে গা একটা সামান্য দর্জির মায়া। হ্যাঁ, এইরকম মায়া লোভে পইরা সব কিছুই করতে পারে। না না বাবু, তুমি থামা, তুমি বুঝতে পারতেছ না, এখানে অন্য কোনো কাহিনী আছে। হ্যাঁ, না মামা, কোনো কাহিনী নাই। মা ঠিকই হয়েছে, বৃষ্টি লোভে পড়ছে। ওই বড় দালান বাড়ি গাড়ি এগুলো দেখা লোভ সামলাইতে পারি নাই। কি করি ভাই? না, বৃষ্টির মধ্যে লোভ আছে। আমি ঠিকই হয়েছি মামা, চোখের দাড়িপাল্লায় আসলে কাউরে পরিমাপ করা যায় না। আমারে বৃষ্টি বিয়ে করে কই আছে? এই গরিব বাড়িতে, একটা বস্তিতে আছে। আর খান সাহেবের পুত্র বদিলে কই থাকবি? বড় বাড়িতে, অট্টালিকায়। এরকম অফার কেউ মিস করব না। কিন্তু তুই না কইলি যে সোলেমান এখন ফকির হয়ে গেছে, তার সব সম্পত্তি তোর নামে? হ মা, আমার নামে। তাইলে তো বৃষ্টি সব কিছু জানেই যে সোলেমান ফকির হয়ে গেছে। তাইলে ও কেন লোভ করব? বৃষ্টি জানে আমি ওরে ফকির বানাইছি, কিন্তু সব সম্পত্তি তো ভোগ করতেছে সোলেমান খান। চলো মা, কই যামু? আগে যামু কোর্টে, তারপরে সোলেমান খার বাড়িতে যাইয়া সম্পত্তি আমি ভোগ করা, ওনারে আর বৃষ্টিরও বুঝামু যে কত বড় ভুল করছে। মা চল, তুমি একটা ফালতু মহিলা। তোমার বুদ্ধিতে আমি রাস্তার ফকির হলাম। তুমি আমাকে বলেছিলে যে আমার সব সম্পত্তি আমি যেন সাব্বিরকে লিখে দেই। দিলাম লিখে আমি, হারামজাদা বলদটা কি করল? সাদা একটা স্ট্যাম্পে সই করে আসলো। এখন আমি তো রাস্তার ফকির। ওই ফকিরনির বাচ্চা যদি আমার বাড়িতে এসে আমাকে ঘাট ধরে বের করে দেয়, আমার তো কিছুই করার থাকবে না। চুপ স্যার, কৃষবাত তার মা জোর করে বাড়িতে ঢুকেছে। আমরা কোনো রকম থামিয়েছি। এখন কি করবে বুঝতে পারছো না? ওরা যেন বাড়ির ভিতরে ঢুকতে না পারে। হ্যাঁ, কে কাকে কার বাড়িতে ঢুকতে দিবে না? হ্যাঁ, সোলেমান খান। শোনেন, আপনার নাম সোলেমান খান বদলায়া এবার রাইখা দেন ফকির খান। ভাই
পৃথিবীটা অনেক গোল, এই গোলের মধ্যে ঘুরতে ঘুরতে আপনার এখানে চলে আসছি, আর আপনি এখন আমাকেও এখানে চলে যাবেন। কি ব্যাপার উকিল সাহেব, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? উকিল নোটিশটা পড়ে শোনান না সবাইকে। হ্যাঁ, আচ্ছা, পড়ছি। আপনাদের আজকের মধ্যে এই বাড়ি ছাড়তে হবে। আপনাদের সকল সম্পদ, ব্যবসা বাণিজ্য, স্থাবর অস্থাবর, এ সব কিছুই একমাত্র ওনারশিপ এই ফিরোজ সাহেবের নামে। আপনারা এখন থেকে আর কোনো কিছু ভোগ দখল করতে পার। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যারা নিয়মিত আমাদের প্রতিটি আপডেট ফলো করেন এবং ভিডিওর নিচে নিজেদের মূল্যবান মতামত জানান, তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আজকের পঞ্চম পর্বটি হতে চলেছে এই নাটকের ইতিহাসের সবচেয়ে নাটকীয় একটি মোড়। তাই কথা না বাড়িয়ে চলুন মূল কাহিনীতে যাওয়া যাক। খবরদার, একদম টাচ করার ট্রাই করবি না। এসবের মানে কি? মানে আমি তোর ভাবি। কি ভাবি মানে? আর আমি তোমার স্বামী। তুমি আমার স্ত্রী, এখানে ভাবি কোত্থেকে আসলো? আমি তোর বড় ভাইয়ের ওয়াইফ। বড় ভাই? আমার বড় ভাইটাকে? ফেরোজ, তোর বাবার প্রথম সন্তান, তোর সৎ ভাই। তুমি ওরে বিয়ে করছো? তো কি বলছি? বললাম আমি তোর ভাবি। দূরে যা, বস, যা। আরে তাহলে আমারে কেন বিয়ে করলে? তোর ভাইয়ের ওপর জিত করে। কি বলছো এসব? হ্যাঁ, এটা কি পুতুল খেলা পাইছো? আরেকজনের বউ হয়ে তুমি আমাকে বিয়ে করছো? হাউ ডেয়ার ইউ! আওয়াজ দিস নিদা, একদম চুপ। কোথাকার! শোন, খবরদার, খবরদার এসব কিছু তোর বাপমাকে বলছস, তোকে আসলেই মেরে ফেলব। আমি যা যা বলবো তাই তাই করবি। মন থাকবে? থাকবে। এই দরপালিশ, যা, সবাইকে ঘুমায় যা বলছি। যাচ্ছি যাচ্ছি। এই আল্লাহরে, এটা কি হয়ে গেল? বুবু, ও বুবু, বুবু, ও বুবু, ফিরোজ কই? ফিরোজ তো ঘরে। ফিরোজ? এই মামা, তাড়াতাড়ি বাইরে। সর্বনাশ হয়ে গেছে বাবারে। কি হইছে বাবা মা? বাবারে, বাবারে, তোর বউ গতকাল রাতে সোলেমান খানের ছেলেরে বিয়া করে ফেলাইছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আল্লাহ, এসব কি শুনতাছি? এই গফুর, এই তো এসব কি কইতাছস? হ্যাঁ, আমার বেটার বউ আরেকজনরে বিয়া করছে মানে? কারে বিয়া করছে? ওই যে সোলেমান খানের দ্বিতীয় স্ত্রীর প্রথম ছেলেরে বিয়া করে ফেলাইছে। না না বাবা, আমি এটা বিশ্বাস করি না। বৃষ্টি এই কাজ করতে পারে না। আরে পারে, সোলেমান হইছে গিয়া কোটিপতি, আর বৃষ্টি তো হইছে গিয়া একটা সামান্য দর্জির মাইয়া। হ্যাঁ, এই রকম মাইয়া লোভে পইরা সব কিছুই করতে পারে। না না বাবু, তুমি থামা। তুমি বুঝতে পারতাছ না, এখানে অন্য কোনো কাহিনী আছে। হ্যাঁ, না মামা, কোনো কাহিনী নাই। মা ঠিকই হইছে, বৃষ্টি লোভে পড়ছে। ওই বড় দালান, বাড়ি এগুলো দেহা লোভ সামলাইতে পারি নাই। কি করি ভাই? না, বৃষ্টির মধ্যেও লোভ আছে? আমি ঠিক হইছি মামা, চোখের দাড়ি পাল্লায় আসলে কাউরেই পরিমত করা যায় না। আমারে বৃষ্টি বিয়া কইরা কই আছে? এই গরিব বাড়িতে, একটা বস্তিতে আছে। আর খান সাহেবের পুত্রবধূ হইলে কই থাকবি? বড় বাড়িতে, অট্টালিকায়। এরকম অফার কেউ মিস করব না। কিন্তু তুই না কইলি যে সোলেমান এখন ফকির হয়ে গেছে, তার সব সম্পত্তি তোর নামে? হ মা, আমার নামে। তাই নে? তাইলে তো বৃষ্টি সবকিছু জানেই যে সোলেমান ফকির হয়ে গেছে। তাইলে ও কেন লোভ করব? বৃষ্টি জানে আমি ওরে ফকির বানাইছি, কিন্তু সব সম্পত্তি তো ভোগ করতেছে সোলেমান খান। চলো মা, কই যামু? আগে যামু কোর্টে, তারপরে সোলেমান খার বাড়িতে যাইয়া সম্পত্তি আমি ভোগ করা উনারে আর বৃষ্টিরও বুঝামু যে কত বড় ভুল করছে। মা চলো। তুমি একটা ফালতু মহিলা, তোমার বুদ্ধিতে আমি রাস্তার ফকির হইলাম। তুমি আমাকে বলেছিলে যে আমার সব সম্পত্তি আমি যেন সাব্বিরকে লিখে দেই, দিলাম লিখে। আমি হারামজাদা বলদটা কি করল? সাদা একটা স্টাম্পে সই করে আসলো। এখন আমি তো রাস্তার ফকির। ওই ফকিন্নির বাচ্চা যদি আমার বাড়িতে এসে আমাকে ঘাড় ধরে বের করে দেয়, আমার তো কিছুই করার থাকবে না। চুপ স্যার। কি সব স্যার? তার মা জোর কইরা বাড়িতে ঢুকেছে, আমরা কোনো রকম থামিয়েছি। এখন কি করব? কি করবে বুঝতে পারছো না? ওরা যেন বাড়ির ভিতরে ঢুকতে না পারে।
কে কাকে কার বাড়িতে ঢুকতে দিবে না, হ্যাঁ? সোলেমান খান, শোনেন, আপনার নাম সোলেমান খান বদলাইয়া এইবার রাইখা দেন ফকির খান। ভাই, পৃথিবীটা অনেক গোল, এই গোলের মধ্যে ঘুরতে ঘুরতে আপনার এখানে চলে আসছি, আর আপনি এখন আমাগো এখানে চলে যাবেন। কি ব্যাপার উকিল সাহেব, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? উকিল নোটিশটা পড়ে শোনান না সবাইকে। হ্যাঁ, আচ্ছা পড়ছি। আপনাদের আজকের মধ্যে এই বাড়ি ছাড়তে হবে। আপনাদের সকল সম্পদ, ব্যবসা বাণিজ্য, স্থাবর অস্থাবর এ সব কিছুই একমাত্র ওনারশিপ এই ফিরোজ সাহেবের নামে। আপনারা এখন থেকে আর কোনো কিছু ভোগ দখল করতে পারবেন না, আর ব্যবহার করতে পারবেন না। স্যার, আজকে থেকে কি তাহলে আমরা আপনার লোক? অবশ্যই, আজকে থেকে তোমরা আমার লোক, আর তোমার স্যারের ওই ক্ষমতা নাই যে একদিনের বেতন তোমাদেরকে দিবে। ইয়েস স্যার, আজ থেকে আপনি আমাদের বস। ওই মিয়া, বেরোন, বেরোন, বাড়ি খাওয়া করেন, বেরোন, বেরোন, বেরোন। দাঁড়ান বাবা, আপনার বৌমাকে সাথে নিয়ে যাবেন না? বাহ, তুমি গিয়ে কি করবে? হ্যাঁ, যে লোভে পড়ে তুমি ওনাদের সঙ্গ দিয়েছ, সেই লোভে আজকে ওনাদেরকে ফকির বানিয়ে দিয়েছে। থাকুক ফকির, আমার কাছে ফকিরই পছন্দ। আপনার মতো সম্ভ্রান্ত লোক আমার পছন্দ না। ওকে ওকে, যান, বয়ানবাজি বস্তিতে গিয়া করবেন। এখন বেরোন, যান যান যান, বাড়ি ফাওয়া করেন। যান যান, বেরোন, আপনারা দাঁড়িয়েন না, বেরোন, যান, বেরোন। উকিল সাহেব, আপনার অনেক ধন্যবাদ। আচ্ছা ভাই, তোমার আবার কি হইল, কি সমস্যা? না মানে, লোকটার জন্য খুব মায়া লাগতাছিল। মা, তুমি না আমি পান্তা ভাদায় ঘি ঢালতে যাই। ঠিক আছে, বৃষ্টি তেমন লোভী, ওকে আমি দেখতে পারি না, তেমনি তুমিও ওনাকে দেখতে পারো না। ওনাদের কথা বাদ দাও। দেখো মা, এই বাড়িটা ছিল তোমার স্বপ্ন। বিয়ের পর তুমি এই বাড়িতে আসতে চেয়েছিলে, আর আজকে আজকে তুমি এই বড় বাড়ির মালিক। তুমি এই বাড়িতে রাজ করবে মা। ইমোশন দেখাইলে চলবে না বুবু, বোঝো নাই? বাবা, তুমি সারাদিন কিচ্ছু খরনি, নাও এই ডালপুরিগুলো খেয়ে নাও। সোনা, এই সমস্ত ডালপুরি আমি খাই। শ্বশুর আব্বা তো ব্র্যান্ড সোলো, তাই সব সময় ব্র্যান্ডের জিনিস খেত, বাট এখন তো ছোট লোক সোনা, সো আপনাকে এসব খেতেই হবে। শ্বশুর আব্বা, খেয়ে নেন, আমি যদি না খেয়ে মইরেও যাই, তবু এই জঘন্য খাবার আমি খাব না। সর, দেখো বাবা, না খেয়ে মরার চাইতে ডাইলপুরিগুলা খেয়ে বাঁচো, বুঝছ? একটু বুদ্ধিটুদ্ধি বের করো, যাতে কিভাবে আবার ঘুরে দাঁড়ানো যায়। সেই বুদ্ধি আমি আগেই বের করে ফেলেছি। আমি সোলেমান খান, এত সহজে হার মানব না। তোরা শুধু দেখে যা যে আমি কি করতে পারি। এটা কোন কাজ করছেন আপনারা, হ্যাঁ? কেন? ভাইয়া, কি বলছো তুমি? আমি ওর স্বামী না। আমাদের শুধুমাত্র নামমাত্র বিয়ে হয়েছে, কাগজে কলমে। আর সেই বিয়ের নিকা আমায় এখন পর্যন্ত রেজিস্ট্রেশনে পৌঁছায়নি। হ্যাঁ, সেটাই তো। একজনের বউ ডিভোর্স না দেওয়া পর্যন্ত আরেকজন বিয়ে করতে পারে না। তাহলে তাহলে তাইলে কি? তাহলে এক সপ্তাহ ওরা কিভাবে সংসার করব? হ্যাঁ, কিভাবে? ভাইয়া, তুমি ভুল বুঝছো। ভাবির হাতে থাকতো সবসময় চাকু, আর আমি ঘুমাতাম সুবাফায়। ভাবি ঘুমাতো ঘাটে। বিশ্বাস করো, ভাবিকে স্পর্শ করো তো দূরের কথা, কখনোই নজরেই তাকায়নি। কি বলছিস? হ্যাঁ, বেশি বেশি আমার ভুল হয়ে গেছে বৃষ্টি। আমাকে ক্ষমা করো অবশ্যই, প্লিজ। তোমাকে যদি ক্ষমা নাই করতাম, আমি কখন এখানে আসতাম? ভাইয়া, আমার একটা আবদার রাখবে তুমি? বলো, আমাকে তোমার ছোট ভাই হিসেবে মেনে নিবে প্লিজ? আমার না বড় ভাই নেই। সে ছোটবেলা থেকে ভাবতাম, ইস, আমার যদি একটা বড় ভাই থাকতো। আজ তুমি আমার বড় ভাই হয়ে আমার থেকে দূরে। ভাই, এটা রাখো আমার প্লিজ। আয় পাগল, আয়। এই সুলেমান খান কল দিছে। এই ছাগলে বাচ্চা, এই যে দেখ। মা, মা, মা। এই এত মেমে করিস কেন? মেমে করে কোনো লাভ নেই, ছাগলের বাচ্চা। এখনো সময় আছে। আমার সব সম্পত্তি আমাকে ফেরত দে, তাহলে কিন্তু তোর মা বাঁচবে না। আমি সব করতেছি, আপনি আমার মাকে কিছু করবেন না। মা, তোমার কিছু হবে না মা, আমি আসতেছি। মা, মা, দাঁড়ো মা, আপনি প্লিজ প্লিজ প্লিজ, আপনি আমার মাকে কিছু করবেন না প্লিজ। আমি সব সম্পত্তি দিয়ে দিচ্ছি আপনাকে। প্লিজ মা, প্লিজ, আপনি আপনি আমার মাকে কিছু করবেন না। আমি সব সম্পত্তি আপনাকে লিখে দিচ্ছি। মা, তোমার কিছু হবে না মা, আমি আসতেছি। মা, বাবা, বাবা, আমাকে বাঁচাও বাবা, ওরা আমাকে মেরে ফেলবে বাবা। এই এই বলদের বাচ্চা, তুই ওখানে কিভাবে গেলি? কি রে সুলতান সুলেমান, হ্যাঁ? নিজে খুব চালাক ভেবেছিলি, তাই না? এই দেখ, তোর ছেলে আমার মাকে সসম্মানে আমার কাছে ফিরিয়ে দে। আর যদি তা না করিস তো এই ছেলেকে টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাইয়ে দিব। বাবা, আমাকে মেরে ফেলবে বাবা, তুমি বাঁচাও আমাকে বাবা। খবরদার, খবরদার, ওর কোনো ক্ষতি করবি না তুই।
ও কিন্তু আমার খুব আদরের ছেলে। আমার মা আমার বাসায় ফিরবে, তারপর তোর ছেলে তোর কাছে ফিরবে। কথাটা যাতে মনে থাকে। এই 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 আমি তোর মাকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি, তাহলে তুই আমার ছেলেকে ছাড়। বাবা, বাঁচাও বাবা। এই এই কোনো ক্ষতি করবে না আমার ছেলের। এই যে, এই দেখ, তোর মারে আমি খুলে দিচ্ছি। যেটা বলছি সেটা কর। কাজ হয়েছে? আমার মনে হয় কাজটা হয়ে যাবে। যাও যাও যাও। সুলেমান সাহেব, আপনার একটা কথা কই। কি কথা? সারাটা জীবন আপনি যে সম্পত্তির পাহাড় ভরছেন তা এক নিমিষে চলে গেছে, আর সেই সম্পত্তি ফেরত পাইতে আপনি যুদ্ধ শুরু করে দিছেন। একটাবার ভাবছেন আপনার বয়স হয়েছে? তো আবার কি মরতে হইব না আপনার? হ্যাঁ, এই সম্পত্তির পাহাড় নিয়ে কি কবরে ঢুকতে পারবেন? শোনেন, যাওয়ার আগে দুইটা কথা কয়ে যাই। এই দুনিয়ায় মানুষের জীবন না খুব সামান্য, কিন্তু পরকালের জীবন হইছে অনন্ত। সেইখানে যাইতে হলে মানুষ আমল নিয়ে যায়, আর আপনার আমলের খাতা শূন্য। আপনার আব্বায় আছিল আঙ্গো গ্রামের ইমাম সাহেব, উনি আপনার সাথে আমার বিয়েটা দিছিল। আর আমার আব্বায় ভাবছিল আপনি আপনার আব্বার মতো খুব ভালো মানুষ হইবেন, কিন্তু আপনি আমার সাথে যা করছেন তা আল্লাহ কোনোদিন মাফ করব না। আমার সন্তানের সাথে আপনি যা করছেন, আপনি জান্নাতে কোনো দিনও যাইতে পারবেন না। সারাটা জীবন টাকার পিছনে ছুটছেন, আপনি জাহান্নামের আগুনে জয়লা পুইরা পড়বেন। না, আমি আপনারে কোনোদিন ক্ষমা করব না। আমার আল্লাহ আপনারে কোনোদিন ক্ষমা করব না। আমি আপনারে কোনোদিন ক্ষমা করব না। আমার আল্লাহ আপনারে কোনোদিন ক্ষমা করব না। সরি, হয়েছে তো, আর কতবার বলবে? সারা জীবন বলবো। জানো, আজকে না আমি অনেক খুশি। খুশি কেন? তোমাকে পেয়েছি, মাকে পেয়েছি, ছোট্ট একটা ভাইকে পেয়েছি। একটা মানুষের জীবনে আর কি লাগে বলো? বাবা। বাবার নাম একদম বলবা না। ওনার জন্য আমার জীবনে যত প্রবলেম হয়েছে, আমি আমার জীবনে কখনো ওনাকে চাই না। আহা, আমি তোমার বাবা না তো, আমার বাবার কথা বলছি। আরে শ্বশুর মশাহেব, উনি তো খুব ভালো একজন মনের মানুষ। আমি ওনাকে দেশের বাইরে আর দেশের যত গুরুত্বপূর্ণ কাজ আছে সব দিয়েছি, উনি মেনটেন করবেন। আমার জীবনে একটাই বাবা, একটাই শ্বশুর। আচ্ছা বলো তো, তুমি স্নেহা নাকি বৃষ্টি? কেন? তোমার কাছে কোনটা বেশি ভালো লাগে? বৃষ্টিকে। খুবই সাধারণ একটা মেয়ে, যে কিনা শুধু ভালোবাসতে জানে। তাহলে সারাটা জীবন আমি তোমার কাছে বৃষ্টি হয়ে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে। স্যার, আপনার মা হাসপাতালে একটু আগে সিঁড়ি থেকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে, এখন অজ্ঞান অবস্থাতে আছে। আপনি তাড়াতাড়ি কেডিসি হসপিটালে চলে আসুন। আচ্ছা, আমি আসতেছি। কি হয়েছে ফিরোজ? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আপনার মার কি হয়েছে? ডাক্তার সাহেব, অবস্থা এখন ভালো, তবে একটা খারাপ খবর আছে। খারাপ খবর কি? খারাপ খবর কি ডাক্তার সাহেব? উনি আর কখনো চোখে দেখতে পারবেন না। চোখে দেখতে পারবেন না মানে কি বলেন ডাক্তার সাহেব? আমার মা আমাকে দেখতে পারবে না? চোখে অনেক জোরে আঘাত লেগেছে তো, তাই চোখের কর্নিয়াটা ছিঁড়ে গেছে। তবে একটা উপায় আছে, কেউ যদি চোখ দান করে সেক্ষেত্রে উনি আবার দেখতে পাবেন। আমি দিব ডাক্তার সাহেব, আমি দিব, আপনি আমারটা নেন। অনেক কিছু ম্যাচ করতে হবে, ব্লাড গ্রুপ, বয়স, কি সব মান আমরা চেক করে দেখতে পারি। ডাক্তার সাহেব প্লিজ, প্লিজ আপনি কিছু একটা করুন। ডাক্তার সাহেব, এই দুনিয়াতে আমার মা ছাড়া কেউ নেই। আমার আব্বা, আমার মা এভাবে অন্ধ হয়ে থাকবে আমি মেনে নিতে পারবো না। ডাক্তার সাহেব, আপনি প্লিজ, প্লিজ একটা ব্যবস্থা করুন। যাও প্লিজ। আমরা চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। এখন কি করবে? তোমার চোখের সাথে তো ম্যাচ হলো না। সমস্যা নেই, উপরওয়ালা তো আছে, উনি সব ব্যবস্থা করে দিবে। চলো চলো আমরা খুঁজতে যাই। মামা, আপনার চোখটা দিবেন মামা? ভাই, আপনার চোখটা দান করবেন ভাই। মিয়া পাগল নাকি আপনি? ভাই, আপনার যত টাকা লাগে আমি দিমু। আমার মার চোখের অপারেশন দিছে, আপনার চোখটা দান করেন না ভাই। চোখ থাকলে অনেক টাকা লাইফে কামাইতে পারবো। যান সামনে যান। ভাই, আমার না চোখের অপারেশন, আপনার চোখটা দান করবেন? যদি মিলে তাইলে দিমু, আপনার যত টাকা লাগে আমি দিমু। ভাই দেন না ভাই। মেয়া চোখ পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। আমি আপনার চোখ দিমু কি জন্য? চোখ ছাড়া পৃথিবী অন্ধকার, আমি পারবো না। জান তো ভাই। ভাই কই যামু আমি? কার কাছে যামু আমি? আমি আমার মাল লেগা চোখ কই পাবো? আমি আমার মাল লেগা চোখ কোত্থেকে ম্যানেজ করুম? দেখো, তুমি এভাবে ভেঙে পড়ো না। আমার বিশ্বাস আল্লাহ ঠিকই একটা ব্যবস্থা করে দিবে। দেখো। হ্যালো মামা, হ্যালো ভাই, ফুপুর অপারেশন চলতেছে, এক লোকে চোখদান করছে, তুই তাড়াতাড়ি হসপিটালে চলে আয়। আচ্ছা মামা, আমি আসতেছি। চলো হসপিটালে যাইতে চলো। ডাক্তার সাহেব, আমার মায়ের অপারেশন কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি কি তোমার সাথে দেখা করতে পারবো? এখন না, 2 দিন পর। উনি সম্পূর্ণ রেস্টে থাকবেন। ডাক্তার সাহেব, আপনার যে কি বলে ধন্যবাদ দিব আমি ভাষায় বুঝাইতে পারতেছি না। অনেক চেষ্টা করছি, কেউ আমার ফুপুরে চোখ দান করতে চায় নাই। আপনি অনেক সহজে ম্যানেজ করে ফেললেন।
আল্লাহ আপনার ভালো করুক, সবই আল্লাহ তালার ইচ্ছা। হ্যালো বাবা, সাব্বির কোথায় আছিস তুই? মা, আমি ভাইয়ার কাছে আছি। ও তোর ভাই না, সৎ ভাই। মা, পৃথিবীতে সবাই সৎ মানুষ হতে চায়, তার সম্পর্কে সৎ ভাই মানেই খারাপ কেন মা? ওরা থার্ড ক্লাস লোকজন, ওদের কাছে থাকার তোর দরকার নেই। তুই চলে আয় আমার কাছে, তোর নানা বাড়ি। মা, আমি এখানেই ভালো আছি। আর শোনো, তোমরা আমাকে নিয়ে চিন্তার কোনো প্রয়োজন নেই। ছাগল আস্তে আস্তে চুপ দাহ। মা, কেমন লাগছে তোমার? ভালো। মা, আপনি এখন সব দেখতে পাচ্ছেন তো? আমি সবাইরই দেখতেছি। মা, আমাকে চিনতে পারছেন? তুমি? মা হচ্ছে তোমার ছোট ছেলে সাব্বির। মাইগনা, আপনি আপনি এখানে কেন এসেছেন? খবরদার ভিতরে ঢুকবেন না। আমি হাসিনাকে শুভেচ্ছা জানাতে এসেছি। আপনাকে নিষেধ করেছি না এখানে আসতে? আপনার মতো অমানুষ এখানে আসছে কেন? আরে, আপনি এটা কি করছেন? আপনি কাকে মারছেন? আরে, যিনি আপনার মাকে চোখ দান করল, আপনি তাকে অপমান করছেন। আরে, যিনি সারা জীবনে নিজের চোখের আলো কেড়ে নিয়ে আপনার মায়ের চোখের আলো ফিরিয়ে দিল, সেই ব্যক্তিকে আপনি মারছেন? মানে আপনি আপনি আমার মাকে চোখ দান করেছেন কেন? সেই দিন হাসিনা আমার জ্ঞানচক্ষু খুলে দিয়েছে। আমি তো আসলে এতদিন অন্ধ ছিলাম, সম্পদের লোভে অন্ধ। আমি জীবনে অনেক পাপ করেছি, অনেক। তাই ভাবলাম যে এই কাজটা করে যদি একটু প্রায়শ্চিত্ত করা যায়, তাই আমি এই কাজটা করেছি। আমি আমার স্ত্রীর জন্য জীবনে কিচ্ছু করিনি। আমি ওর সঙ্গে অনেক অনেক অন্যায় করেছি। এখন আমার এই দুই চোখ দিয়ে যদি হাসিনা পৃথিবীর আলো দেখে, তাতেই আমার শান্তি। আর কিচ্ছু চাই না। হাসিনা, তুমি কি তোমার পাশে আমাকে রাখবে? আমি বলছি কি, বাবা যেহেতু তার নিজের ভুল বুঝতে পেরেছে, আবার এত বড় একটা কাজও করেছে, মা আপনি বাবাকে ক্ষমা করে দিন না। শোনো না ফিরোজ, তুমিও প্লিজ ক্ষমা করে দাও। আমারও মনে হচ্ছে ভাই সাহেবকে ক্ষমা করে দেওয়া উচিত। আপনি আপনি আজকে থেকে আমাদের সাথে থাকবেন। থাকব। কিন্তু তুই আমাকে একবার বাবা বলে ডাক। বাবা, আজকে থেকে আপনি আমাদের সাথে থাকবেন। গল্পের শুরু হয় একটি সাজানো বাসর ঘরে, যেখানে সাব্বির তার নতুন জীবনের স্বপ্ন নিয়ে বৃষ্টির দিকে এগিয়ে যায়। কিন্তু মুহূর্তেই সেই রঙিন স্বপ্ন ধূসর হয়ে যায় যখন বৃষ্টি তাকে তীব্রভাবে বাধা দেয়। বৃষ্টি অত্যন্ত রুক্ষ স্বরে তাকে জানিয়ে দেয় যে সে সাব্বিরের স্ত্রী নয়, বরং তার বড় ভাই ফিরোজের স্ত্রী এবং সম্পর্কে সাব্বিরের ভাবি। সাব্বির এই চরম সত্য শুনে হতবাক হয়ে যায়। ফিরোজ, যে সাব্বিরের বাবার প্রথম সন্তান এবং তার সৎ ভাই, এই পারিবারিক রহস্য বৃষ্টির মুখ থেকেই সে প্রথম জানতে পারে। বৃষ্টি সাব্বিরকে শাসিয়ে দেয় যেন সে এই কথা কাউকেও না জানায়, অন্যথায় তাকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার হুমকি দেয়। এক গভীর ষড়যন্ত্র ও জেদের বশবর্তী হয়ে বৃষ্টি এই বিয়ে করেছে বলে প্রকাশ পায়, যা সাব্বিরের জীবনকে এক অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়। পরদিন সকালে ফিরোজের পরিবারে শুরু হয় কান্নার মাতম। ফিরোজ জানতে পারে যে তার প্রাণের চেয়ে প্রিয় বৃষ্টি তাকে ছেড়ে কোটিপতি সোলেমান খানের ছোট ছেলে সাব্বিরকে বিয়ে করেছে। ফিরোজের মা ও মামা একে বৃষ্টির চরম অর্থলোভ হিসাবে গণ্য করলেও ফিরোজের মনে কোনো এক গভীর ষড়যন্ত্রের সন্দেহ জাগে। তবে দ্রুতই পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে। ফিরোজ আইনি লড়াই ও বুদ্ধির মাধ্যমে সোলেমান খানের সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেয়। সোলেমান খানকে তার নিজ বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দেওয়ার সময় ফিরোজ তাকে মনে করিয়ে দেয় যে পৃথিবীটা গোল এবং আজ ক্ষমতার চাকা ঘুরে গেছে। যে বিলাসিতার মোহে বৃষ্টি সাব্বিরকে বিয়ে করেছিল, সেই পরিবারটিকেই আজ রাস্তায় নামিয়ে আনে ফিরোজ। রাস্তায় বসা সোলেমান খানের পরিবার যখন মানবেতর জীবনযাপন করছে, তখন ফিরোজ ও বৃষ্টির মধ্যে পুনরায় সংঘাত শুরু হয়। বৃষ্টি ফিরোজকে দ্বিতীয় সোলেমান খান বলে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে এবং অভিযোগ তোলে যে ফিরোজ ভালোবাসার চেয়ে সম্পত্তির স্ট্যাম্পকে বেশি প্রাধান্য দিয়েছে। ঠিক এই সময়ই পুলিশের উপস্থিতিতে উদ্ঘাটিত হয় বৃষ্টির চমকপ্রদ পরিচয়। বৃষ্টি আসলে কোনো সাধারণ দর্জির মেয়ে নয়, সে বিশাল স্নেহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। সে কেবল ফিরোজের নিঃস্বার্থ ভালোবাসা পরীক্ষা করার জন্য এতদিন দরিদ্র সেজে তার সাথে ছিল। ফিরোজ নিজের ভুল বুঝতে পারলেও বৃষ্টির মনের ফাটল তখন অনেক গভীর হয়ে গেছে। সম্পদ হারিয়ে নিঃস্ব সোলেমান খান তার হারানো প্রতিপত্তি ফিরে পেতে মরিয়া হয়ে ওঠেন। তিনি ফিরোজের মাকে অপহরণ করে সম্পত্তির বিনিময়ে মুক্তিপণ দাবি করেন। এর পাল্টা জবাবে ফিরোজও সোলেমান খানের ছোট ছেলে সাব্বিরকে জিম্মি করে ফেলে। রক্তের সম্পর্কের এই দাবানলে পারিবারিক মায়া মমতা ধুলোয় মিশে যায়। সাব্বির ফিরোজকে জানায় যে বৃষ্টির সাথে তার বিয়েটা ছিল কেবল কাগজে কলমে, তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি। এই স্বীকারোক্তি ফিরোজের মনে বৃষ্টির প্রতি জমে থাকা ক্ষোভকে প্রশমিত করে এবং সে তার ভুল বুঝতে পারে।
কাহিনীর চূড়ান্ত ট্র্যাজেডি শুরু হয় যখন ফিরোজের মা হাসিনা বেগম সিঁড়ি থেকে পড়ে গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন। ডাক্তাররা ঘোষণা করেন যে তিনি চিরতরে তার চোখের দৃষ্টি হারিয়েছেন এবং একমাত্র কর্নিয়া থেতি স্থাপনের মাধ্যমেই তার দৃষ্টি ফিরে আসা সম্ভব। ফিরোজ তার মায়ের জন্য নিজের চোখ দান করতে চাইলেও চিকিৎসাগত কারণে তা সম্ভব হয় না। সে হাহাকার করতে করতে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে একটি চোখের জন্য আকুতি জানায়, কিন্তু এই স্বার্থপর পৃথিবীতে কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক খবর আসে যে একজন অজ্ঞাত দাতা হাসিনা বেগমকে চোখ দান করেছেন। অপারেশনের পর হাসিনা বেগম যখন দৃষ্টি ফিরে পান, তখন সবাই বিস্ময়ের সাথে লক্ষ্য করে যে সেই দাতা আর কেউ নন, স্বয়ং সোলেমান খান। জীবনের শেষ প্রান্তে এসে তিনি উপলব্ধি করেছেন যে ক্ষমতার দম্ভে তিনি এতদিন আত্মিকভাবে অন্ধ ছিলেন। তিনি নিজের চোখের আলো দান করে হাসিনা বেগমের দৃষ্টি ফিরিয়ে দিয়ে তার জীবনের সমস্ত পাপাচারের প্রায়শ্চিত্ত করতে চেয়েছেন। সোলেমান খানের এই অবিশ্বাস্য আত্মত্যাগ ফিরোজ এবং তার পরিবারের হৃদয়কে গলিয়ে দেয়। প্রতিহিংসার বদলে সেখানে এক অপার্থিব ক্ষমার জায়গা তৈরি হয়। ফিরোজ তার জন্মদাতাকে প্রথমবার পরম শ্রদ্ধায় বাবা বলে সম্বোধন করে এবং তাকে সাথে নিয়ে নতুন জীবনের পথ চলা শুরু করে। বৃষ্টিও তার অভিমান ভুলে ফিরোজের পাশে দাঁড়ায় এবং একটি ভেঙে যাওয়া পরিবার পুনরায় ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়। বাসর ঘরের সুসজ্জিত শয্যায় যখন নতুন জীবনের স্বপ্ন নিয়ে সাব্বির তার স্ত্রী বৃষ্টির কাছে আসার চেষ্টা করে, তখনই এক বরফ শীতল কণ্ঠ তাকে থামিয়ে দেয়। বৃষ্টি তাকে স্পর্শ করতে কঠোরভাবে নিষেধ করে এবং অত্যন্ত তাচ্ছিল্যের সাথে জানিয়ে দেয় যে সে সাব্বিরের স্ত্রী নয়, বরং তার আপন ভাবী। সাব্বির যখন বিস্ময়ে বিমূঢ় হয়ে এর কারণ জানতে চায়, বৃষ্টি অবলীলায় প্রকাশ করে যে সে সাব্বিরের বড় ভাই ফিরোজের স্ত্রী। ফিরোজ যে তার বাবার প্রথম সন্তান এবং সাব্বিরের সৎ ভাই, এই সত্যটি বৃষ্টির মাধ্যমেই সাব্বিরের কাছে স্পষ্ট হয়। বৃষ্টি আরও জানায় সে কেবল ফিরোজের ওপর প্রতিশোধ নিতে বা তাকে জয় করতেই এই বিয়ের নাটক করেছে। সে সাব্বিরকে শাসিয়ে দেয় যেন এই গোপন কথা কেউ না জানে, অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দিয়ে সোফায় গিয়ে ঘুমানোর আদেশ দেয়। এক নিমিষেই বাসরঘরটি সাব্বিরের জন্য একটি দুঃস্বপ্নের কারাগারে পরিণত হয়। পরদিন ভোর হতেই ফিরোজের বাড়িতে কান্নার রোল পড়ে। ফিরোজ জানতে পারে যে তার প্রাণের চেয়ে প্রিয় স্ত্রী বৃষ্টি তাকে ছেড়ে কোটিপতি সোলেমান খানের ছেলে সাব্বিরকে বিয়ে করেছে। ফিরোজের মা এবং মামা একে বৃষ্টির চরম অর্থলোভ হিসাবে চিহ্নিত করেন, তবে ফিরোজের মন তা মানতে চাইছিল না। তবে পরিস্থিতির নাটকীয় মোড় ঘোরে যখন ফিরোজ আইনতভাবে সোলেমান খানের সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেয়। সে সোলেমান খানকে সরাসরি জানিয়ে দেয় যে পৃথিবীটা গোল এবং আজ ক্ষমতার পালাবদল হয়েছে। ফিরোজের নির্দেশে সোলেমান খান এবং তার পরিবারকে আক্ষরিক অর্থেই তাদের বিলাসপুরী থেকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়। ফিরোজের এই বিজয় যেন বৃষ্টির বিশ্বাসঘাতকতার এক মোক্ষম জবাব হয়ে দাঁড়ায়। সম্পদ হারিয়ে রাস্তায় বসা সোলেমান খানের পরিবার যখন মানবতর জীবনযাপন করছে, তখন ফিরোজ ও বৃষ্টির মধ্যে পুনরায় সংঘাত শুরু হয়। বৃষ্টি ফিরোজকে দ্বিতীয় সোলেমান খান বলে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। সে অভিযোগ তোলে যে ফিরোজ ভালোবাসার চেয়ে স্ট্যাম্পের সম্পত্তিকে বেশি গুরুত্ব দিয়েছে। ঘটনার এক চরম পর্যায়ে পুলিশের উপস্থিতিতে উদ্ঘাটিত হয় বৃষ্টির আসল পরিচয়। সে কোনো সাধারণ মেয়ে নয়, বরং স্নেহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। সে কেবল ফিরোজের নিঃস্বার্থ ভালোবাসা পরীক্ষা করার জন্য এতদিন দরিদ্র দর্জির মেয়ে সেজে বস্তিতে ছিল। ফিরোজ নিজের ভুল বুঝতে পেরে বৃষ্টির কাছে ক্ষমা প্রার্থনা করলেও বৃষ্টি জানায় যে ফিরোজ গরিবের কষ্ট বুঝত, সে আজ মরে গেছে। বর্তমানে তার সামনে দাঁড়িয়ে আছে এক অহংকারী ধনিক। ক্ষতবিক্ষত সোলেমান খান তার হারানো প্রতিপত্তি ফিরে পেতে মরিয়া হয়ে ওঠেন। তিনি ফিরোজের মাকে অপহরণ করে সম্পত্তির বিনিময়ে মুক্তিপণ দাবি করেন। এর পাল্টা জবাবে ফিরোজও সোলেমান খানের ছোট ছেলে সাব্বিরকে জিম্মি করে। রক্তের সম্পর্কের এই দাবানলে পারিবারিক মায়ামমতা ফিকে হয়ে আসে। উভয় পক্ষই তাদের প্রিয়জনকে ফিরে পেতে এক বিপজ্জনক খেলায় মেতে ওঠে।
শেষ পর্যন্ত বিনিময়ের মাধ্যমে তারা তাদের স্বজনদের ফিরে পেলেও একে অপরের প্রতি ঘৃণা আরও তীব্রতর হয়। সোলেমান খান বুঝতে পারেন যে সম্পদের এই পাহাড় পরকালে কোনো কাজে আসবে না, বরং মানুষের সৎ আমলই শেষ পাথেয়। কাহিনীর চূড়ান্ত ট্র্যাজেডি শুরু হয় যখন ফিরোজের মা হাসিনা বেগম গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং তার চোখের দৃষ্টি চিরতরে হারিয়ে যায়। ফিরোজ তার মাকে চোখের আলো ফিরিয়ে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে এবং নিজের চোখ দান করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ডাক্তার জানান যে রক্ত ও বয়সের পার্থক্যের কারণে তা সম্ভব নয়। ফিরোজ হাহাকার করতে করতে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে একটি চোখের আকুতি জানায়, কিন্তু এই স্বার্থপর পৃথিবীতে কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক সংবাদ আসে যে একজন অজ্ঞাত দাতা হাসিনা বেগমকে চোখ দান করেছেন। অপারেশনের পর যখন হাসিনা বেগম দৃষ্টি ফিরে পান, তখন সবাই স্তম্ভিত হয়ে দেখে যে সেই দাতা আর কেউ নন, স্বয়ং সোলেমান খান। জীবনের শেষ প্রান্তে এসে তিনি উপলব্ধি করেছেন যে ক্ষমতার দম্ভে তিনি এতদিন আত্মিকভাবে অন্ধ ছিলেন। তিনি নিজের চোখের আলো দান করে হাসিনা বেগমের দৃষ্টি ফিরিয়ে দিয়ে তার জীবনের সমস্ত পাপাচারের প্রায়শ্চিত্ত করতে চান। সোলেমান খানের এই অবিশ্বাস্য আত্মত্যাগ ফিরোজ এবং তার পরিবারের পাথর হয়ে যাওয়া হৃদয়কে গলিয়ে দেয়। প্রতিহিংসার বদলে সেখানে এক অপার্থিব ক্ষমার জায়গা তৈরি হয়। ফিরোজ তার জন্মদাতাকে প্রথমবার পরম শ্রদ্ধায় বাবা বলে সম্বোধন করে এবং তাকে সাথে নিয়ে নতুন জীবনের পথ চলা শুরু করে। বৃষ্টিও তার অভিমান ও ঘৃণা ভুলে ফিরোজের পাশে দাঁড়ায়। শেষ পর্যন্ত সম্পদ বা প্রতিশোধ নয়, বরং নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার মাধ্যমেই একটি ভেঙে যাওয়া পরিবার পুনরায় পূর্ণতা পায়। এই কাহিনী আমাদের শেখায় যে মানুষের ভুল হতেই পারে, কিন্তু সেই ভুল স্বীকার করে প্রায়শ্চিত্ত করার মাধ্যমেই প্রকৃত শ্রেষ্ঠত্ব অর্জিত হয়। গল্পের শুরু হয় একটি বিষাদময় বাসর ঘরে, যেখানে নববিবাহিত সাব্বির তার স্ত্রী বৃষ্টির কাছে আসার চেষ্টা করলে এক রূঢ় সত্যের মুখোমুখি হয়। বৃষ্টি তাকে স্পর্শ করতে নিষেধ করে জানিয়ে দেয় সে আসলে তার বড় ভাই ফিরোজের স্ত্রী এবং সাব্বিরের আপন ভাবী। সাব্বির যখন বিস্ময়ে বিমূঢ় হয়ে এর কারণ জানতে চায়, বৃষ্টি অবলীলায় স্বীকার করে যে সে কেবল ফিরোজের ওপর প্রতিশোধ নিতে বা তাকে জয় করতে সাব্বিরকে বিয়ে করেছে। সে সাব্বিরকে শাসিয়ে দেয় যেন এই গোপন কথা কেউ না জানে, অন্যথায় প্রাণ নাশের হুমকি দেয়। এক নিমিষেই বাসর ঘরটি সাব্বিরের জন্য জেলখানায় পরিণত হয়। অন্যদিকে ফিরোজের পরিবারে শুরু হয় তোলপাড়। ফিরোজ জানতে পারে যে তার প্রিয়তমা বৃষ্টি কোটিপতি সোলেমান খানের ছোট ছেলেকে বিয়ে করেছে। ফিরোজের মা এবং মামা একে বৃষ্টির লোভ হিসাবে ব্যাখ্যা করলেও ফিরোজের মনে অন্য কোনো রহস্যের সন্দেহ দানা বাঁধে। পরিস্থিতির মোড় ঘোরে যখন ফিরোজ আইনি লড়াইয়ে জয়ী হয়ে সোলেমান খানের সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেয়। সোলেমান খান এবং তার পরিবারকে আক্ষরিক অর্থেই রাস্তায় নামিয়ে দেয় ফিরোজ। ক্ষমতার এই পালাবদলে সোলেমান খান বুঝতে পারেন যে তার চক্রান্ত তাকেই ধ্বংস করেছে। যখন ফিরোজ জয়ী হয়ে বৃষ্টির মুখোমুখি হয়, তখন তাদের মধ্যে এক তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। বৃষ্টি তাকে দ্বিতীয় সোলেমান খান বলে অভিহিত করে এবং অভিযোগ তোলে যে ফিরোজকে ভালোবাসার চেয়ে সম্পত্তিকে বড় করে দেখেছে। সে জানায় সাব্বিরকে বিয়ে করা ছিল ফিরোজকে একটি উচিত শিক্ষা দেওয়ার নামান্তর। ঘটনার এক পর্যায়ে পুলিশের হস্তক্ষেপে জানা যায় বৃষ্টি আসলে কোনো সাধারণ মেয়ে নয়, সে স্নেহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। সে কেবল ফিরোজের ভালোবাসা পরীক্ষার জন্য বস্তিতে দরিদ্র সেজে দিন কাটিয়েছে। ফিরোজ নিজের ভুল বুঝতে পেরে বৃষ্টির কাছে ক্ষমা চায়, কিন্তু সম্পর্কের ফাটল তখন অনেক গভীর। ক্ষতবিক্ষত সোলেমান খান তার হারানো সম্পদ ফিরে পেতে ফিরোজের মাকে অপহরণ করে। এর বিপরীতে ফিরোজও সোলেমান খানের ছেলে সাব্বিরকে জিম্মি করে। এই পারিবারিক যুদ্ধের তীব্রতা এতটাই বেড়ে যায় যে রক্তের সম্পর্কের মায়া ফিকে হয়ে আসে। শেষ পর্যন্ত বিনিময়ের মাধ্যমে উভয় পক্ষ তাদের প্রিয়জনকে ফিরে পেলেও প্রতিহিংসার এই আগুন সবাইকে দগ্ধ করে। সোলেমান খান বুঝতে পারেন যে সম্পদের এই পাহাড় পরকালে বা কবরে কোনো কাজে আসবে না, বরং মানুষের আমলই শেষ কথা।
কাহিনীর চূড়ান্ত ট্র্যাজেডি শুরু হয় যখন ফিরোজের মা হাসিনা বেগম সিঁড়ি থেকে পড়ে গুরুতর আঘাত পান এবং তার চোখের দৃষ্টি চিরতরে হারিয়ে যায়। ফিরোজ তার মাকে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে এবং নিজের চোখ দান করার সিদ্ধান্ত নেয়, কিন্তু নানা জটিলতায় তা সম্ভব হয় না। ফিরোজ হাহাকার করতে করতে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে চোখের আকুতি জানায়। সে দেখেছে পৃথিবী কতটা নিষ্ঠুর, যেখানে কেউ নিজের অঙ্গ দান করতে রাজি হয় না। হঠাৎ এক অলৌকিক খবর আসে যে একজন অজ্ঞাত দাতা হাসিনা বেগমকে চোখ দান করেছেন। অপারেশনের পর যখন দৃষ্টি ফিরে আসে তখন জানা যায় সেই দাতা আর কেউ নন, স্বয়ং সোলেমান খান। জীবনের শেষ প্রান্তে এসে তিনি বুঝতে পেরেছেন যে ক্ষমতার দম্ভে তিনি এতদিন আত্মিকভাবে অন্ধ ছিলেন। তিনি নিজের চোখের আলো দান করে হাসিনা বেগমের দৃষ্টি ফিরিয়ে দিয়ে তার জীবনের সমস্ত অপরাধের প্রায়শ্চিত্ত করতে চান। সোলেমান খানের এই মহানুভবতা ফিরোজ এবং তার পরিবারের হৃদয় গলিয়ে দেয়। প্রতিহিংসার বদলে সেখানে ক্ষমার জায়গা তৈরি হয়। ফিরোজ তার জন্মদাতাকে প্রথমবার বাবা বলে সম্বোধন করে এবং সবাইকে একসাথে থাকার আমন্ত্রণ জানায়। বৃষ্টিও তার অভিমান ভুলে ফিরোজের পাশে দাঁড়ায়। শেষ পর্যন্ত সম্পদ নয়, বরং ভালোবাসা, ক্ষমা এবং নিঃস্বার্থ ত্যাগের মাধ্যমেই একটি ভেঙে যাওয়া পরিবার পুনর্গঠিত হয়। এই কাহিনী আমাদের শেখায় যে ক্ষমতার দম্ভ সাময়িক, কিন্তু মানুষের প্রতি মানুষের সহানুভূতি চিরস্থায়ী। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যারা নিয়মিত আমাদের প্রতিটি আপডেট ফলো করেন এবং ভিডিওর নিচে নিজেদের মূল্যবান মতামত জানান, তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আজকের ৫তম পর্বটি হতে চলেছে এই নাটকের ইতিহাসের সবচেয়ে নাটকীয় একটি মোড়। তাই কথা না বাড়িয়ে চলুন মূল কাহিনীতে যাওয়া যাক। খবরদার, একদম টাচ করার ট্রাই করবি না। মানে কি? এসবের মানে কি? মানে আমি তোর ভাবি। কি ভাবি মানে? আর আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। এখানে ভাবি কোত্থেকে আসলো? আমি তোর বড় ভাইয়ের ওয়াইফ। বড় ভাই? আমার বড় ভাইটাকে? ফিরোজ, তোর বাবার প্রথম সন্তান, তোর সৎ ভাই। হেই, তুমি ওরে বিয়ে করছো? তো কি বলছি? বললাম আমি তোর ভাবি। দূরে যা, বস, যা। আরে, তাহলে আমারে কেন বিয়ে করলে? তোর ভাইয়ের উপর জিদ করে। কি বলছো এসব? হ্যাঁ, এটা কি পুতুল খেলা পাইছো? আরেকজনের বউ হয়ে তুমি আমাকে বিয়ে করছো? হাউ ডেয়ার ইউ! হাউ ওয়াজ দিস? একদম চুপ। কোথাকার! শোন, খবরদার, খবরদার এসব কিছু তোর বাপ মাকে বলছিস, তোকে আসলেই মেরে ফেলবো। আমি যা যা বলবো তাই তাই করবি, মনে থাকবে? থাকবে? তোর পালিশ। যা, সবাকে ঘুমা যা। বলছি যাচ্ছি। যাচ্ছি যাচ্ছি। আল্লাহ রে, এটা কি হয়ে গেল? বুবু, ও বুবু, বুবু, ও বুবু, ফিরোজ কই? ফিরোজ তো খড়ি। ও ফিরোজ, হিমাম্মা তাড়াতাড়ি বাইরে আয়, সর্বনাশ হয়ে গেছে বাবা। কি হইছে বাবা? বাবারি বাবারি, তোর বউ গতকাল রাইতে সোলেমান খানের ছেলের বিয়া কইরা ফেলাইছি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, এসব কি শুনতাছি? এই গফুর, তুই এসব কি কইতাছস? হে, আমার বেটার বউ আরেকজনে বিয়া করছে মানে? কারে বিয়ে করছি? হুই জি সোলেমান খানের দ্বিতীয় স্ত্রীর প্রথম ছেলের বিয়া কইরা ফেলাইছি। না না বাবা, আমি এটা বিশ্বাস করি না। বৃষ্টি এই কাজ করতে পারে না। আরে পারি, সোলেমান হইছে কোটিপতি, আর বৃষ্টি তো হইছে গিয়ে একটা সামান্য দর্জির মাইয়া। হ্যাঁ, এইরকম মাইয়া লোভে পইরা সবকিছুই করতে পারে। না না বাবু, তুমি থামো, আমি বুঝতে পারতাছ না। এখানে অন্য কোনো কাহিনী আছে। না মামা, কোনো কাহিনী নাই।